আচ্ছা, আজকের ক্লাসে হচ্ছে আমরা এই স্ট্রাকচারটা সলভ করব। এই ধরনের অনেক স্ট্রাকচার পরীক্ষা আসতে পারে। সো যেই স্ট্রাকচারে আসুক শুরুতে দেখতে অনেকটা কমপ্লিকেটেড লাগতে পারে, বাট যদি আমাদের যে ডেফিনেশনগুলো ছিল প্রত্যেকটা প্যারামিটার বের করার, সেই ডেফিনেশনগুলো যদি স্টেপ বাই স্টেপ ফলো করা হয় তাহলে যে কোনো ধরনের কমপ্লেক্স স্ট্রাকচার আসলে সলভ করে ফেলা যায়। সো আমরা এই স্ট্রাকচারটার জন্য সলভ করি। এই স্ট্রাকচারটাও দেখতে অনেকটা কমপ্লেক্স লাগতেছে, বাট আমরা আমাদের স্টেপগুলা ফলো করা শুরু করি। তো আমাদের স্টেপগুলা যা ছিল সেটা হচ্ছে যে প্রথমে আমরা এই স্ট্রাকচারটা থেকে আগে বোঝা ট্রাই করব বা বের করা ট্রাই করব কোথায় কোথায় হচ্ছে আমাদের জয়েন্ট আছে। সো এই স্ট্রাকচারটাতে আসলে বেশ অনেকগুলো জয়েন্ট আছে। আমরা সবার আগে সবার স্টার্টিং জয়েন্ট মানে একদম শুরুর যে জয়েন্টটা সেটা আগে আইডেন্টিফাই করতে হবে। সো আইডেন্টিফাই করার সহজ নিয়ম হচ্ছে অ্যাক্সিসগুলার দিকে তাকানো। সো আমাদের এখানে টোটাল 3 ডাইমেনশনাল অ্যাক্সিস ফ্রেমগুলো যে আছে এখানে বিভিন্ন পয়েন্টে এই 3 ডাইমেনশনাল অ্যাক্সিসগুলো ড্র করা আছে। সো আমরা সবার আগে দেখব হচ্ছে সবার শুরুর যে অ্যাক্সিসটা সেটা কোথায় ড্র করা আছে। সো আমরা দেখতে পারতেছি যে এই পয়েন্টটাতে আমাদের শুরুর অ্যাক্সিসটা ড্র করা আছে। এটা আমরা কীভাবে বুঝলাম? কারণ এই পয়েন্টটা থেকেই কিন্তু x0 এবং z0 হচ্ছে জেনারেট হয়েছে। সো x0 এবং z0 হচ্ছে এই পয়েন্ট থেকে তৈরি হয়েছে। এই কারণে আমরা এই পয়েন্টটাকে হচ্ছে স্টার্টিং জয়েন্ট বা একদম শুরুর জয়েন্ট হিসেবে চিন্তা করতে পারি। আচ্ছা, সেকেন্ড জয়েন্টটা কোনটা? সেকেন্ড জয়েন্টটা খোঁজার জন্য বা বের করার জন্য আমাদের আসলে লাগবে হচ্ছে, এটা যেহেতু x0 আর z0 তার মানে পরের জয়েন্টটা নিশ্চয়ই হবে x1 এবং z1। সো x1 আর z1টা যদি আমরা আইডেন্টিফাই করতে চাই তাহলে দেখতে পারি এখানে হচ্ছে z1 আর এই জায়গায় হচ্ছে আছে x1। এই দুইটা অ্যাক্সিস হচ্ছে কোথা থেকে ক্রিয়েট হয়েছে? এই পয়েন্টটা থেকে। এই পয়েন্টটা থেকেই কিন্তু এই যে z1 এবং x1 হচ্ছে তৈরি হয়েছে। তার মানে এই পয়েন্টটাকে আমরা বলতে পারি হচ্ছে সেকেন্ড জয়েন্ট। একইভাবে আমরা আমাদের থার্ড জয়েন্টটাকে যদি করতে চাই, ডিনোট করতে চাই, তাহলে সেইটা হচ্ছে বেসিক্যালি এই পয়েন্টটা হবে। ওকে, আচ্ছা, থার্ড পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা হবে। কেন? কারণ এর আগের পয়েন্টটায় আমরা পেয়েছিলাম হচ্ছে z1 x1, সো এটা হচ্ছে z2, তার মানে এটাই হচ্ছে আগের পয়েন্টটার পরের পয়েন্ট। এটা হচ্ছে পরের পয়েন্ট এবং x2টা কোথায় আছে? x2টা আসলে বেসিক্যালি উপরের দিকে আছে, এই যে এখানে। সো x1 এর x2 ডিরেকশনটা হচ্ছে এদিকে আর z2 ডিরেকশনটা হচ্ছে এদিকে। এই প্রসিডিউরে হচ্ছে আমরা প্রত্যেকটা জয়েন্টকে লোকেট করতে পারি এবং ওই লোকেট করার পরে আসলে আমাদের ডিএইচ প্যারামিটারগুলো ক্যালকুলেশন শুরু হয়। ওকে, সো আমরা আসলে প্রথমে চলে যাই আমাদের প্যারামিটারগুলো ক্যালকুলেশনে। সো আমরা জানি যে আমাদের প্যারামিটারগুলো ক্যালকুলেট করার জন্য আমাদের যেটা লাগে সেটা হচ্ছে যে এক্স অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস। সো আমাদের প্রথম জয়েন্টটার জন্য যদি আমরা চারটা প্যারামিটার ক্যালকুলেট করতে চাই, যেমন চারটা প্যারামিটার আমরা জানি ছিল হচ্ছে আলফা, আলফা ছিল, তারপর হচ্ছে এ ছিল, ডি ছিল আর হচ্ছে থেটা ছিল। সো এই চারটা প্যারামিটার আমরা ক্যালকুলেট করব প্রত্যেকটা জয়েন্টের জন্য। সো প্রথম জয়েন্টের জন্য আমরা ক্যালকুলেশন যদি করতে চাই তাহলে আমাদের প্রথম জয়েন্টের এক্স অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস লাগবে। সো প্রথম জয়েন্টটার এক্স অ্যাক্সিস হচ্ছে এই দিকে আর প্রথম জয়েন্টের জেড অ্যাক্সিস হচ্ছে উপরের দিকে। ওকে, আচ্ছা, সো যদি আমরা আলফা ক্যালকুলেট করতে চাই, আলফা সমান আমরা জানি আলফা মানে হচ্ছে যেই জয়েন্টের জন্য ক্যালকুলেট করছি আমরা, যেমন আমরা ক্যালকুলেট করছি প্রথম জয়েন্টের জন্য, সেই জয়েন্টের জেড অ্যাক্সিস এবং তারপরে জয়েন্টের জেড অ্যাক্সিসের মধ্যবর্তী অ্যাঙ্গেলকে আমরা বলি হচ্ছে আলফা। সো এই জয়েন্টটাকে মানে z0 যেই অ্যাক্সিস আছে সেটাকে যদি আমরা z1-এ আনতে চাই বা 1-এর স্টেটে আনতে চাই তাহলে z0টাকে আমরা যত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব এই অ্যাঙ্গেলটাকে আমরা আসলে বেসিক্যালি বলি হচ্ছে আলফা। সো আমরা যদি চিন্তা করি যে z0 উপরের দিকে, সো এটাকে যদি আমরা এই পজিশন আনতে চাই তাহলে এটাকে এইভাবে করে রোটেট করে নিয়ে আসতে হবে, মানে এটাকে এইভাবে রোটেট করতে হবে। সো এটাকে রোটেট করে যদি এইদিকে আনতে চাই তাহলে আমাদের আসলে বেসিক্যালি রোটেশনটা দরকার হচ্ছে 90 ডিগ্রি। ওকে, এবং এই ডিরেকশনটাকে আমরা ধরে নিলাম পজিটিভ ডিরেকশন। সো এটা যদি কখনো এই জেড অ্যাক্সিসটা যদি কখনো সামনের দিকে রোটেট হয়, মানে এই দিকে রোটেট হয়, তাহলে হচ্ছে এটাকে আমরা ধরে নিব হচ্ছে পজিটিভ সাইড বা পজিটিভ অংশ। আমরা যদি এমনিতে ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ দেখি তবুও দেখতে পারবো আসলে বেসিক্যালি এটা হচ্ছে একটা এন্টি ক্লকওয়াইজ ডিরেকশন। সো এই কারণে আসলে আমরা এটাকে পজিটিভ 90 ডিগ্রি চিন্তা করতেছি। আচ্ছা, সো এটা গেল হচ্ছে আমাদের প্রথমটার আলফা।
আলফা, সো প্রথম জয়েন্টের আলফার সমান আমরা পেলাম হচ্ছে 90 ডিগ্রি বা π/2 যেটাই বলেন। আচ্ছা, তারপর আমরা যাই হচ্ছে এর ভ্যালু। সো এর ভ্যালু ক্যালকুলেট করার জন্য আমি জাস্ট এ মোমেন্ট, আচ্ছা এর ভ্যালু ক্যালকুলেট করার নিয়ম কি ছিল, যেই জয়েন্টের জন্য আমরা বের করব সেই জয়েন্ট থেকে তার পরের জয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স বের করব পরের জয়েন্টের এক্স অ্যাক্সিস বরাবর। সো পরের জয়েন্টের এক্স অ্যাক্সিস এই দিকে, সো এই দিকে ডিনোট করতেছে আসলে আমাদের ডিস্টেন্সটা। সো এই দিকে ডিস্টেন্স যদি আমরা বের করতে চাই তাহলে বেসিক্যালি আসলে এটা এইটুকু ডিস্টেন্স আসলে বের হয়। ওকে, সো আমি যদি অন্য কালার দিয়ে ডিনোট করি, এটা বেসিক্যালি এই যে এইটুকু লেন্থ। ওকে, সো এইটুকু লেন্থ আমাদের দেখেন দেওয়া আছে হচ্ছে A1 হিসেবে, A1 হিসেবে, তার মানে আমাদের এর ভ্যালু হচ্ছে A1। আচ্ছা, তারপর আমরা চলে যাই হচ্ছে ডি এর ভ্যালু ক্যালকুলেশনে। সো ডি কাকে বলতাম, ডি মানে হচ্ছে দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স, এই পয়েন্ট এবং তার পরের পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স আগের পয়েন্টের জেড অ্যাক্সিস বরাবর। আগের পয়েন্টের জেড অ্যাক্সিস হচ্ছে উপরের দিকে, তার মানে এই দুইটা পয়েন্ট কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা লেভেলেই আছে। Z1 Z0 থেকে উপরে নিচে নাই, উপর নিচে যদি থাকতো তাহলে কিন্তু ডিস্টেন্স দেওয়া থাকতো, যেমন যদি এই পয়েন্টটা এখানে থাকতো তাহলে এই ডিস্টেন্সটুকু দেওয়া থাকতো D1 হিসেবে, তখন এইটুকু হইতো আমাদের ডি। বাট এই দুইটা পয়েন্ট আসলে বেসিক্যালি একটা সিমিলার লেভেলেই আছে, এই কারণে আসলে কোনো ডিস্টেন্সই এখানে দেওয়া নাই। ডিস্টেন্স যেহেতু দেওয়া নাই এই জন্য বোঝাই যাচ্ছে আসলে বেসিক্যালি এই দুইটা একই প্লেনের বা একই লেভেলে আছে। ঠিক আছে, এটা যদি উপরে নিচে নাই, এটা যদি এই পয়েন্টটা যদি উপরে থাকতো তাহলেও ডি তৈরি হইতো, যদি নিচে থাকতো এই পয়েন্টটা তাহলেও কিন্তু ডি তৈরি হইতো। সো যেহেতু উপরে নিচে নাই, একদম স্ট্রেট একদম একই লেভেলে আছে, এই কারণে বেসিক্যালি এটাকে আমরা বলতেছি হচ্ছে এখানে আমাদের ডি এর ভ্যালু হচ্ছে 0। ওকে, সো এখানে আমাদের ডি এর ভ্যালু হচ্ছে 0। সো ডি ক্যালকুলেশন শেষ। এখন আমরা ক্যালকুলেট করি হচ্ছে লাস্ট প্যারামিটার হচ্ছে থেটা। থেটা হচ্ছে কি, থেটা হচ্ছে যেই জয়েন্টটার জন্য ক্যালকুলেট করছি সেই জয়েন্টটা কি রেভলিউট জয়েন্ট নাকি প্রিজমেটিক জয়েন্ট। আমাদের এখানে আসলে যতগুলো জয়েন্টে আমরা ক্যালকুলেট করব, এখানে যতগুলো জয়েন্টে থাকবে প্রত্যেকটা জয়েন্টে হচ্ছে রেভলিউট জয়েন্ট, এটা প্রশ্নতেই দেওয়া থাকবে। সো এটাও যেহেতু একটা রেভলিউট জয়েন্ট প্রথম জয়েন্টটা, এই কারণে আমরা এটাকে দিব হচ্ছে থেটা 1। সো প্রথম জয়েন্টের জন্য ক্যালকুলেশন শেষ। আমরা এখন চলে যাই সেকেন্ড জয়েন্টে। সেকেন্ড জয়েন্টের ক্যালকুলেট করার জন্য আমরা সেকেন্ড জয়েন্টটাকে লোকেট করি। সো সেকেন্ড জয়েন্টটা হচ্ছে এইটা, এই জয়েন্টের জেড অ্যাক্সিসটাকে আমার লাগবে, জেড অ্যাক্সিস এই দিকে আর এক্স অ্যাক্সিস এই দিকে, এবং তার পরের জয়েন্ট কোনটা, পরের জয়েন্ট হচ্ছে উপরের এই জয়েন্টটা, এই যে এই জয়েন্টটা, এই জয়েন্টের জেড অ্যাক্সিস হচ্ছে এই দিকে, এই দিকে। তাহলে আমরা যদি আলফা বের করতে চাই, আলফা কাকে বলে, আলফা হচ্ছে দুইটা জয়েন্টের মধ্যবর্তী জেটের মধ্যবর্তী অ্যাঙ্গেল। সো এটার জেড হচ্ছে এইদিকে, তারপরে জয়েন্টের জেড হচ্ছে এইদিকে। তো দুইটা অ্যাকচুয়ালি বেসিক্যালি প্যারালাল, মানে উপর নিচে যদি দেখেন আপনি দুইটাই বেসিক্যালি একটা প্যারালাল লাইনের উপরই আছে। যেহেতু একটা 3D স্ট্রাকচার ভিজুয়ালাইজ করতে একটু টাফ হতে পারে, বাট বেসিক্যালি এটা হচ্ছে আসলে একটা প্যারালাল লাইন। সো দুইটা যেহেতু প্যারালাল লাইন, দুইটা একই দিকে ডিনোট করতেছে, অতএব আমাদের এখানে আলফার ভ্যালু হবে 0 ডিগ্রি। ঠিক আছে, তারপর আমরা এ বের করব। এ কাকে বলে, মানে হচ্ছে প্রথম পয়েন্ট এবং তার পরের পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স পরের পয়েন্টের এক্স অ্যাক্সিস বরাবর। সো পরের পয়েন্টের এক্স অ্যাক্সিস আসলে বেসিক্যালি পরের পয়েন্টের এক্স অ্যাক্সিস আসলে বেসিক্যালি উপরের দিকে, সুতরাং আমাদের ডিস্টেন্স বের করতে হবে হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্সটা বের হবে উপরের দিকে, আপওয়ার্ড ডিরেকশনে। সো আপওয়ার্ড ডিরেকশনে দুইটা পয়েন্টের ডিস্টেন্স আসলে বেসিক্যালি এই যে এইটুকু ডিস্টেন্স, মানে এই যে এখান থেকে এইটুকু। সো এইটুকু ডিস্টেন্স কিন্তু আমাদের দেওয়া আছে হচ্ছে A2 হিসাবে, তার মানে আমাদের এই ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে A2। একইভাবে আমরা ডি এর ভ্যালু বের করতে পারি। ডি এর ভ্যালু বের করার জন্য আমাদের লাগবে হচ্ছে দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স আগের জয়েন্টের জেড অ্যাক্সিস বরাবর। সো আগের জয়েন্টের জেড অ্যাক্সিস হচ্ছে এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স বের করব। আগের পয়েন্টের জেড অ্যাক্সিস ছিল এই দিকে, সো এই দিক বরাবর আসলে দুইটা পয়েন্টের কোনো ডিস্টেন্সই নাই, ডিস্টেন্স থাকলে আসলে সেটা দেওয়া থাকতো। যেহেতু ডিস্টেন্স দেওয়া নাই তার মানে আসলে দুইটার পয়েন্টের মধ্যে কোনো ডিস্টেন্স আসলে নাই। দুইটা পয়েন্ট আসলে একটা ভার্টিক্যাল লাইনের উপরে আছে, একটা ভার্টিক্যাল লাইনের উপরে আছে, একটা ভার্টিক্যাল লাইন। এই কারণে হচ্ছে বেসিক্যালি আমরা এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী কোনো ডিস্টেন্স আমরা চিন্তা করতে পারবো না বা নাই, এই জন্য আমাদের এখানে ডি এর ভ্যালু হবে 0। আচ্ছা, একইভাবে আমরা হচ্ছে থিটা বের করতে পারি এই যেই জয়েন্টের জন্য ক্যালকুলেট করছি, যেমন এই জয়েন্টটা কি রেভলিউট জয়েন্ট। আমি বললাম প্রত্যেকটা জয়েন্ট একটাকে বলেছি, প্রত্যেকটা জয়েন্টে হচ্ছে রেভলিউট জয়েন্ট, সুতরাং এইটাও একটা রেভলিউট জয়েন্ট। এটাও যেহেতু রেভলিউট জয়েন্ট তার মানে এটাও একটা অ্যাঙ্গেল রোটেট করবে। সো ওই অ্যাঙ্গেলটাকে আমরা ধরে নিলাম হচ্ছে θ2। ঠিক আছে, সো
আমাদের সেকেন্ড জয়েন্টেরও সকল ইনফরমেশন ক্যালকুলেট করা শেষ। এখন আমরা চলে যাই থার্ড জয়েন্ট। তো থার্ড জয়েন্টটা বেসিক্যালি হচ্ছে এই জয়েন্টটা, এবং তারপরের জয়েন্টটা হচ্ছে এই জয়েন্টটাই, পাশের জয়েন্টটাই। কেমনে বুঝলাম এটাই তার পাশের জয়েন্ট? কারণ এখান থেকে দেখেন এই যে Z3 এখানে লেখা, বাট বেসিক্যালি যেটা আসলে এই যে এই লম্বা লাইনকে ডিনোট করতেছে, এটা আসলে এই যে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে একদম এই পর্যন্ত আসে, এটাকে আসলে আমরা Z3 বলতেছি। আর X3 হচ্ছে উপরের দিকে। ওকে, আচ্ছা। আর X2 তো উপরের দিকে ছিল। X2 উপরের দিকে, X3 উপরের দিকে, আর Z2 হচ্ছে এইদিকে, আর Z3 হচ্ছে এদিকে। আচ্ছা, এখন এই Z2কে যদি আমি Z2 এবং Z3 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে চাই, তাহলে দেখি Z2কে যদি আমি Z3 এর পজিশন আনতে চাই, তাহলে বেসিক্যালি এটাকে এইভাবে রোটেট করতে হয় না? মানে লাইক এখান থেকে ঘুরিয়ে এইদিকে নিয়ে আসবো, তাইলে তো এটা স্ট্রেট হয়ে যাবে। সো এইদিকে যেহেতু রোটেট করা লাগতেছে, তার মানে এই দিকে রোটেশনটাকে আমরা কি রোটেশন বলি? এইদিকে রোটেশনটাকে আমরা বলি এন্টি ক্লকওয়াইজ রোটেশন। সুতরাং এটাও হবে +90 ডিগ্রি। ঠিক আছে, এটা হবে +90 ডিগ্রি। তারপর আমরা যাব হচ্ছে এর ক্যালকুলেশনে। এ কাকে বলে? এ বলে হচ্ছে দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স পরের জয়েন্টের এক্স অ্যাক্সিস বরাবর। সো দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স বের করব, এই পয়েন্ট এবং তার পরের পয়েন্টের এক্স অ্যাক্সিস কোন দিকে? উপরের দিকেই না? এই যে পরের পয়েন্ট মানে X3 উপরের দিকে, যেহেতু উপরের দিকে রোটেট করতেছে, তার মানে এই পয়েন্ট আর এই পয়েন্টের উপরের দিকে ডিস্টেন্স আসলে এই যে এইটুকু, এই ছোট ডিস্টেন্সটুকু, এইটুকু দেওয়া আছে A3 হিসাবে, এই কারণে এটার হবে হচ্ছে A3। তারপর হচ্ছে ডি কাকে বলি? দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স পরের পয়েন্টের আগের পয়েন্টের জেড অ্যাক্সিস বরাবর। সুতরাং এই দুইটা পয়েন্ট কিন্তু এই দিক বরাবর কোনো ডিস্টেন্স নাই, মানে বাইরের দিকে, এই যে লেফট সাইডের দিকে কোনো ডিস্টেন্স, দুইটা একটা ভার্টিক্যাল লাইনে আছে, সুতরাং এখানেও জি এর ভ্যালু 0 হবে। আর এই জয়েন্টটা একটা রিভলিউট জয়েন্ট, আমরা প্রত্যেকটা জয়েন্টের রিভলিউট জয়েন্ট, সুতরাং এখানেও হবে θ3। তো আমাদের তিনটা জয়েন্টের ক্যালকুলেশন শেষ। চলে যায় চতুর্থ জয়েন্টটা হচ্ছে এই জয়েন্টের ক্যালকুলেশনের জন্য লাগবে আমরা তারপরের জয়েন্টটা এটা। সো এই জয়েন্টের এক্স হচ্ছে উপরের দিকে, জেড হচ্ছে এদিকে, এবং তারপরের এই জয়েন্টটা হচ্ছে Z4 এর হচ্ছে এদিকে, যে Z4 এদিকে, এবং X4 হচ্ছে উপরের দিকে, এই যে X4 উপরের দিকে। তাহলে আমরা এখন বের করি এই পয়েন্ট, এইটার জেড অ্যাক্সিস হচ্ছে এইদিকে, এটার সাথে এটার অ্যাঙ্গেল কত? সো আমি যদি এইটাকে এই অ্যাঙ্গেল আনতে চাই, তাহলে বেসিক্যালি এটাকে এই দিকে রোটেট করে এরকম করে ফেলতে হবে না? এই যে এই দিকে রোটেশন হবে, এইদিকে রোটেশন করে এদিকে করে ফেলতে হবে, তাইলেই এটা আর একটু রোটেট হবে। আচ্ছা, আমরা যদি এখন এই অ্যাক্সিসটাকে মানে Z3-কে যদি আমি Z4 করে ফেলতে চাই, তাহলে কত ডিগ্রি রোটেট করতে হবে? এই যে স্টেট আনতে গেলে এটা আসলে বেসিক্যালি এখান থেকে রোটেট করে এই দিকে আনতে হবে না? সো এখান থেকে যদি এইদিকে আনতে হয়, তাহলে বেসিক্যালি এই Z4 এর মতো হয়ে যাবে। সো Z4 এর মতো হতে গেলে তাকে আসলে 90 ডিগ্রি রোটেট করা লাগতেছে, এবং সেটা করা লাগতেছে আসলে ক্লকওয়াইজ ডিরেকশনে, এই যে এইদিকে। যেহেতু ক্লকওয়াইজ ডিরেকশনে করা লাগতেছে, এই কারণে আমরা এটাকে সামনে একটা দিব হচ্ছে -90। সেটা হবে -90 তারপরে জয়েন্টের জন্য। সো আলফা ক্যালকুলেশন শেষ। তারপর আমরা যাই হচ্ছে এই ক্যালকুলেশনে। এ কাকে বলি? এই পয়েন্ট থেকে তার পরের পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, পরের পয়েন্টের এক্স অ্যাক্সিস বরাবর, পরের পয়েন্টের এক্স অ্যাক্সিস হচ্ছে উপরের দিকে। তার মানে এই পয়েন্ট থেকে বেসিক্যালি এই পয়েন্ট কতটা উপরে এটা মিন করছে। দেখি এই পয়েন্ট থেকে আসলে এই পয়েন্ট কোনো উপরেই নাই। উপরে থাকলে আসলে একটা ডিস্টেন্স দেওয়া থাকতো, যেরকম হাইট দেওয়া থাকতো এটা উপরে থাকলে, বাট এটা আসলে একটা লেভেলেই আছে, দুইটা একটা লেভেলে আছে। 3D ভাবে আপনি চিন্তা করলে দেখবেন এটা একটা 3D স্ট্রাকচার। সো এটা একটা একই লেভেলে আছে, একটা স্ট্রিকের উপরে আছে, তো একটা লেভেলে আছে, এই কারণে আসলে এই জায়গায় কোনো এ নাই। সো এর ভ্যালু হচ্ছে 0। তারপর আমরা বের করব হচ্ছে ডি এর ভ্যালু। ডি কাকে বলতাম? ডি বলতাম হচ্ছে দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স আগের পয়েন্টের জেড অ্যাক্সিস বরাবর। সুতরাং এই পয়েন্ট এবং তার পরের পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স আগের পয়েন্টের জেড অ্যাক্সিসের বরাবর। আগের পয়েন্টের জেড অ্যাক্সিস Z3, সেটা দেওয়া আছে হচ্ছে এদিকে। তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা কতটুকু এই দিকে আছে, এই ডিরেকশন আছে, এটা বের করতে হবে। এই ডিরেকশনের ডিস্টেন্স কিন্তু আসলে ক্লিয়ারলি দেওয়া আছে, যে এইটুকু ডিস্টেন্স,
এইটুকু ডিস্টেন্সে কিন্তু দেওয়া আছে হচ্ছে d4 হিসাবে, সুতরাং এটার d এর ভ্যালু হবে হচ্ছে d4। এবং লাস্টলি এই জয়েন্টটা একটা রিভলিউট জয়েন্ট, এখানে এটা হবে θ4। ঠিক আছে, সো এই জয়েন্টের ক্যালকুলেশনও কমপ্লিট। এখন আমরা চলে যাই পরের জয়েন্টে। পরের জয়েন্টটা হচ্ছে এই জয়েন্টের z4 এইদিকে, x4 হচ্ছে এইদিকে উপরের দিকে আছে, মানে একদম স্ট্রেটলি উপরের দিকে। এর পরের জয়েন্টটা কোথায়? এর পরের জয়েন্টটা বেসিক্যালি এখানে এর পরের জয়েন্ট কেমনে বুঝলাম, কারণ এখানেই আসলে x5টাও আঁকা, এবং এই পয়েন্ট থেকে আসলে আমাদের z5ও এইদিকে গেছে। এই যে z5 এখানে, z5 বেসিক্যালি এদিকেই গেছে, এখানেই এই একটা পয়েন্টেই। ঠিক আছে, সো এই কারণে আমাদের একই পয়েন্টেই যেহেতু দুইটা জয়েন্ট আছে, দুইটা জয়েন্ট যখন একটা পয়েন্টেই থাকে তখন আসলে সেখানে দুইটা ভ্যালু চোখ বুঝা জিরো হয়, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে ডি। কেন? কারণ আমরা এ আর ডি মানে বুঝাই দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স। এখানে যেহেতু দুইটা জয়েন্টে একই পয়েন্টে আছে, সুতরাং এখানে কোনো ডিস্টেন্স ক্রিয়েট হবে না, এই জন্য দুইটা ডিস্টেন্সের ভ্যালু জিরো। এখন আমরা বের করবো আলফা। আলফা কাকে বলে? দুইটা জয়েন্টের জেডের মধ্যবর্তী অ্যাঙ্গেল। সো এটার জেড হচ্ছে এইদিকে, তারপরে জেড হচ্ছে এইদিকে। সো এই জেডটাকে যদি আমি এইদিকে নিতে চাই, তাহলে এটাকে লাইক এইদিকে রোটেট করে নিতে হবে না? এই জেডটাকে এইদিকে নিতে চাইলে এইভাবে করে রোটেট করে এখানে আনতে হবে। তার মানে যেহেতু এইদিকে রোটেট করতেছে এবং এইদিকে রোটেশনটা যেহেতু এন্টি ক্লকওয়াইজ, এটা এন্টি ক্লকওয়াইজ রোটেশন, এখানে আমরা এখানে দেবো হচ্ছে 90 ডিগ্রি, প্লাস 90 ডিগ্রি। সো বের হয়ে গেল। আর লাস্টলি হচ্ছে এই জয়েন্ট একটা রিভলিউট জয়েন্ট, সো এই জন্য এটাকে এখানে আমরা দেবো θ5। ওকে, সো লাস্ট জয়েন্টের ক্যালকুলেশন এখন বাকি। লাস্ট জয়েন্টটা হচ্ছে এটাই বেসিক্যালি, এই জয়েন্টটাই, মানে x5 আর z5, এটা হচ্ছে লাস্ট জয়েন্ট। এখন এই জয়েন্টের ক্যালকুলেশনের জন্য আমাদের লাগবে হচ্ছে ইন্ডিফেক্টরের পজিশন। ইন্ডিফেক্টর পজিশন দেওয়া আছে এখানে। সো এটার z হচ্ছে এইদিকে আর এটার x হচ্ছে উপরের দিকে। সো এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী, সরি আগে বের করব আমরা আলফা। সো আলফা কাকে বলে? এটার যে জেড, এটার জেড হচ্ছে z5 হচ্ছে এইদিকে, আর z6ও হচ্ছে এইদিকে। সো z5 z6 যেহেতু একই দিকে, সুতরাং আলফার ভ্যালু হবে 0 ডিগ্রি। তারপরে এ বের করব, এই পয়েন্ট এবং তার পরের পয়েন্টের ডিস্টেন্স, পরের পয়েন্টের এক্স অ্যাক্সিস। সো পরের পয়েন্টের এক্স অ্যাক্সিস আসলে উপরের দিকে ডিনোট করতেছে। সো দুইটা পয়েন্ট বেসিক্যালি একটা লেভেলে আছে, একটা লম্বা স্টিকের একটা প্রান্তে আরেকটা প্রান্তে আছে। যেহেতু একটা স্টিকের একটা প্রান্তে আরেকটা প্রান্তে আছে, লাইক একটা লাইনের উপরে, এই কারণে আসলে এটা এখানে উপরে নিচে নাই। উপর নিচে থাকলে একটা ডিস্টেন্স দেওয়া থাকতো এরকম করে, যদি এটা উপরে থাকতো ডিস্টেন্স দেওয়া থাকতো। যেহেতু দেওয়া নাই, তার মানে আসলে বেসিক্যালি একটা লাইনের উপরেই আছে, এই জন্য এদের উপরে দিয়ে কোনো ডিস্টেন্স নাই, এই জন্য এদের এর ভ্যালু হবে 0। তারপরে ডি এর ভ্যালু। ডি কাকে বলে? দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স, এই পয়েন্ট এবং তার পরের পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স বের করো। পরের পয়েন্টের আগের পয়েন্টের জেড অ্যাক্সিস বরাবর। আগের পয়েন্টের জেড অ্যাক্সিস হচ্ছে এইদিকে, এই ডিরেকশনে ডিস্টেন্স আসলে এই দুইটা পয়েন্টের ডিস্টেন্স আসলে এতটুকু, এই যে এখান থেকে এতটুকু, এই ডিস্টেন্সটুকু দেওয়া আছে d6 হিসেবে, সুতরাং এখানের ভ্যালুটা হচ্ছে d6। এবং লাস্টলি এই জয়েন্টটা একটা রিভলিউট জয়েন্ট, প্রত্যেকটা জয়েন্টের রিভলিউট জয়েন্ট, সুতরাং এটা হবে θ6। সো এইভাবে করে আসলে আমরা প্রত্যেকটা জয়েন্টের জন্যই আসলে ক্যালকুলেট করতে পারি। প্রথম দিকে আসলে স্ট্রাকচারটা অনেক কমপ্লেক্স লাগতেছিল, কিন্তু আমরা খালি স্টেপ বাই স্টেপ ফলো করলাম, পুরো স্ট্রাকচারেরই আসলে ডিএস প্যারামিটার বের হয়ে গেল। সো এইভাবে আসলে আমরা প্রত্যেকটা জয়েন্টের জন্য ক্যালকুলেট করতে পারবো। যে কোনো ধরনের স্ট্রাকচারই থাকুক, জাস্ট ফর্মুলাটা মেনটেন করবেন, তাহলেই হচ্ছে আপনার পুরো স্ট্রাকচারের জন্য ডিএস প্যারামিটার ইজিলি বের হয়ে যাবে।